আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? এই জানি বৈশ্বিক মহামারী করোনার মধ্যে সবাই বাসায় আছো, নিরাপদে আছো। যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এর মধ্যে তোমরা নিজেকে সুস্থ রাখছো, নিজের পরিবারকে সুস্থ রাখছো। ধৈর্য ধারণ করে অনেকদিন যাবতই তোমরা বাসায় আসো, আর কয়েকদিন থাকো, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাকির হোসাইন, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র শ্রেণীকরণ অধ্যায়টা পড়াবো। শ্রেণীকরণ কি? প্রথমে আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক ও পদার্থিক জগতের বস্তু ও ঘটনার বলি সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে যে বিন্যস্ত বা সজ্জিত করা হয় তার মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলে। এই সংজ্ঞার মধ্যে কয়েকটা টার্ম আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, প্রাকৃতিক ও পদার্থিক জগতের মধ্যে। আরেকটা টার্ম আছে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে, আরেকটা টার্ম আছে মানসিক প্রক্রিয়া। এই কয়েকটা টার্ম খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে দেখি প্রাকৃতিক জগতের বিষয়গুলো কি। যেমন মানুষ, বাঘ, তিমি, বাদর, পাখি, সরীসৃপ, উদ্ভিদ ইত্যাদি এরা প্রাকৃতিক জগতের বস্তু। আর যদি আমি এটাকে পদার্থিক জগতের হিসেবে ব্যবহার করি তাহলে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ এগুলো হচ্ছে পদার্থিক জগতের বিষয়বস্তু বা ঘটনাবলী। আর এই বিষয়গুলো আমরা মানসিক, এটা হচ্ছে আমাদের মানসিক প্রক্রিয়া। এগুলো আমরা নিজেরা করি আমাদের নিজেদের সুবিধার্থে, অত প্রকৃতিতে এগুলো থাকে, এগুলো আমরা নিজেরা করি। আচ্ছা, এই শ্রেণীকরণটা আমরা দুই ধরনের উদ্দেশ্য নিয়ে করে থাকি। একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য, যে সাধারণ উদ্দেশ্যের মধ্যে পড়ে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, প্রকৃতি, আচরণ ও কার্যকারিতা সম্পর্কে মানুষের জ্ঞান দান করা হচ্ছে এই শ্রেণীকরণের উদ্দেশ্য। আরেকটা শ্রেণীকরণ আছে, সেটা হচ্ছে বিশেষ উদ্দেশ্য। এই ধরনের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারিক প্রয়োজন সিদ্ধ করা। এগুলো আমাদের নিজেদের ব্যবহারের জন্য আমরা এই ধরনের শ্রেণীকরণ সাধারণত করে থাকি। এই ব্যবহারিক প্রয়োজন ব্যক্তিগত, সমষ্টিগত উভয়ই প্রকার হতে পারে। যেমন একজন লাইব্রেরিয়ান বইয়ের নামের প্রথম অক্ষর অনুযায়ী শ্রেণীকরণ করে থাকে, যেন বইগুলো বিতরণ ও পাঠকদের বই অনুসন্ধান ও ব্যবহারে সুবিধা হয়ে থাকে। কোনো লাইব্রেরিয়ান যেমন হয়তো একটা সেলফে উপন্যাস রাখেন, কোনো লাইব্রেরিয়ান হয়তো একটা সেলফে রবীন্দ্রনাথের বই রাখেন। এটা তার নিজেদের সুবিধার্থের জন্য, পাঠকদের বা ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য এটা করা হয়। এই শ্রেণীকরণ মূলত বৈজ্ঞানিক শ্রেণীকরণের কয়েকটি ধাপ, মানে বিজ্ঞানীরা কিভাবে শ্রেণীকরণ করে থাকেন। যেমন প্রথম অবস্থায় আছে জীবন বা জগৎ, এরপর হচ্ছে এই জীবন বা জগৎকে তারা বিভক্ত করে আসছে হচ্ছে অধিজগৎ, অধিজগৎকে বিভক্ত করে আসে হচ্ছে জগৎ, জগৎকে আবার শ্রেণীবিন্যাস করলে হয় পর্ব, পর্ব থেকে হয় শ্রেণী। এই শ্রেণীটা কীরকম? যেমন আমরা মানুষ কোন ধরনের শ্রেণীভুক্ত? আমরা যেমন স্তন্যপায়ী প্রাণী, আমরা দুধ পান করি, আমরা বড় হই, বৃদ্ধি হই, এ ধরনের। আবার এই শ্রেণীকে যখন বিভক্ত করা হয় তখন সেটা আসে বর্গ, বর্গকে শ্রেণীবিন্যাস করলে আসবে হচ্ছে পরিবার, পরিবারকে করলে শ্রেণীবিন্যাস করলে আসবে গণ, গণকে করলে আসবে প্রজাতি। সর্বশেষ যখন প্রজাতি আসলো তখন আমরা যে মানুষ, সে মানুষের বুদ্ধিভিত্তিক প্রাণী, সে নামটা আমরা ধারণ করলাম। এভাবে প্রত্যেকটা বিষয়ের বা বস্তু বা ঘটনার শ্রেণীবিন্যাসের মাধ্যমে তাদের যে সক্রিয়তা সেটা প্রকাশ পায়। শ্রেণীকরণের প্রকৃতিকে বিশ্লেষণ করলে কয়েকটা বিষয় আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে শ্রেণীকরণ এক ধরনের বিন্যস্তকরণ, মানে শ্রেণীকরণের যে টার্মগুলা, শ্রেণীকরণ এক ধরনের বিন্যস্তকরণ। শ্রেণীকরণ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। শ্রেণীকরণের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকবেই, সাধারণ উদ্দেশ্য থাকুক, ব্যক্তিগত উদ্দেশ্য বা সমষ্টিগত উদ্দেশ্য, কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। শ্রেণীকরণ সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে করা হয়, সেটা আমি সংজ্ঞায় বলেছি যে কিছু ঘটনা বা কিছু বস্তু বা কিছু প্রাণী আছে যাদের মধ্যে সাদৃশ্য আছে। এই সাদৃশ্য বস্তুগুলোকে এক ধরনের শ্রেণীকরণ করা হয় এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আরেক ধরনের শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীকরণ হলো মানসিকভাবে একত্রিতকরণ, সেটা আমরা মানসিকভাবে বা আমরা নিজেরা সেগুলোকে প্রস্তুত করি বা সেগুলোকে শ্রেণীবিন্যাস করি। শ্রেণীকরণ এক ধরনের ব্যাখ্যাকরণ, এটাও হয়তো পরবর্তীতে আলোচনায় আছে।
শ্রেণীকরণের বৈশিষ্ট্য। শ্রেণীকরণের বৈশিষ্ট্যের মধ্যে কতগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে শ্রেণীকরণ এক ধরনের মানসিক প্রক্রিয়া, যেটা আমি সংজ্ঞায় বলেছি এবং প্রকৃতির মধ্যে বলেছি। যেমন আমরা জাদুঘরে দেখি বিভিন্ন দ্রব্য সংগ্রহ করি, লাইব্রেরিতে বিভিন্ন বই সংগ্রহ করি। এগুলোকে কিন্তু আমাকে প্রকৃতি করতে বলেনি, জাস্ট এগুলো আমাদের সুবিধার্থের জন্য, এগুলো আমরা নিজেদের মনের ভিত্তিতে বা আমরা মন গড়াভাবে এগুলো করে থাকি। পদার্থকে আবার কঠিন, তরল ও বায়বীয় পদার্থে বিভক্ত করি। এগুলো প্রকৃতির মধ্যে এইভাবেই থাকে। আমরা নিজেদের সুবিধার্থের জন্য, আমাদের সমষ্টিগত সুবিধার্থের জন্য এগুলোকে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করে থাকি। এই ব্যবহারিক এবং যে বাহ্যিক বিন্যাসকরণ সবই হচ্ছে মানসিক প্রক্রিয়ার ফল। সাধারণত জগতের অসংখ্য সাদৃশ্যপূর্ণ বিষয়বস্তু রয়েছে, যার সবগুলোকে আমাদের পক্ষে সরাসরি প্রত্যক্ষ করা সম্ভব না। এটাই স্বাভাবিক। জগতে অসংখ্য বস্তু রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে, যেগুলো আমাদেরকে সবগুলোকে প্রত্যক্ষ করে একই সঙ্গে, একই দিনে বা একই ঘটনাকে, সবগুলো ঘটনাকে আমরা সবগুলো পৃথিবীতে কোনো মানুষ, কোনো যন্ত্র বা কোনো কিছুর দ্বারা, কোনো ক্যামেরার দ্বারার মাধ্যমেও সেগুলোকে সব প্রত্যক্ষ করা সম্ভব হয় না। তাহলে কি করি আমরা? কিছু কিছু সাদৃশ্য দেখে, কিছু কিছু বৈসাদৃশ্য দেখে তাদেরকে এক শ্রেণীতে রাখি। কিছু কিছু যাদের মধ্যে বৈসাদৃশ্যতা আছে তাদেরকে আমরা আর এক শ্রেণীতে বিভক্ত করি। এই শ্রেণীকরণের জন্য সকল বস্তুকে সামনে উপস্থিত থাকতে হয় না। যখন ফুলকে গন্ধহীন ও গন্ধযুক্ত এই দুই শ্রেণীতে আমরা সন্নিবেশিত করি, তখন এই শ্রেণীভুক্ত সকল ফুলকে প্রত্যক্ষ করা প্রয়োজন হয় না, আমার সামনে আসার প্রয়োজন হয় না। আমি যখন কোনো গন্ধযুক্ত ফুলকে দেখি, তখন একটা, দুইটা, তিনটা এরকম কয়েকটা ফুলের এক্সপিরিয়েন্স নিয়ে বা আমরা প্রত্যক্ষ করে আমরা জগতের গন্ধযুক্ত ফুলকে বলতে পারি যে এগুলো গন্ধযুক্ত। আবার কিছু ফুল আছে গন্ধহীন। এগুলো সবগুলো, পৃথিবীর সমস্ত গন্ধহীন ফুলকে আমার কি করতে হয় না? প্রত্যক্ষ করতে হয় না বা এক্সপিরিয়েন্স নিতে হয় না। আমরা কয়েকটাকে একত্রিত করে সেগুলোকে বলি এগুলো গন্ধহীন, এগুলো গন্ধযুক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণের ভিত্তি হলো সাদৃশ্য বৈসাদৃশ্য। শ্রেণীকরণের যে বিষয়গুলো সাদৃশ্যপূর্ণ তাদের যেমন একত্রিত করে বিন্যাস করা হয়, তেমনি যে বিষয়গুলোর মধ্যে বৈসাদৃশ্য রয়েছে সেগুলোকে একত্রিত করে বিন্যস্ত করা হয়। যেমন আমাদের প্রকৃতির রাজ্যে বাঘের সাথে যে সমস্ত প্রাণীর সাদৃশ্য রয়েছে সেগুলোকে আমরা একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করি। যেমন সিংহ, চিতা, বিড়াল, এগুলোকে আমরা সাধারণত বাঘ শ্রেণীর অন্তর্ভুক্ত করি। যে সমস্ত প্রাণী বাঘ শ্রেণীর প্রাণী। তেমনি আমরা পায়ের সংখ্যার ভিত্তিতেও আর এক ধরনের শ্রেণী করে থাকি। যেমন যাদের 2 পা বিশিষ্ট বা দ্বিপদী, যেমন মানুষ, পাখি, এদেরকে আমরা দ্বিপদী প্রাণী বলি। যাদের 4 পা আছে, যেমন কুকুর, বেড়াল, এদেরকে আমরা চতুষ্পদী প্রাণী বলি। যাদের অনেকগুলা পা আছে, যেমন মাছি, মাকড়সা, এদেরকে আমরা বহুপদী প্রাণী বলি। এভাবে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। শ্রেণীকরণ 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রেণীকরণ একটা বিশেষ উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হয়ে থাকে। বিশেষ উদ্দেশ্যটা কি? বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে শ্রেণীকরণ করা হয়। এই ধরনের শ্রেণীকরণ ব্যবহারিক ও প্রায়োগিক ক্ষেত্রে কোনো বস্তু বা ঘটনাকে পরিষ্কার করে বোঝানোর জন্যই এ ধরনের শ্রেণীকরণ করা হয়। যেমন একজন বাগানের মালি বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কি করে থাকেন? সাধারণত ফুলের সাদৃশ্য বা বৈসাদৃশ্য রেখে একভাবে শ্রেণীকরণ করে থাকেন যে এই ফুলগুলো এই পাশে লাগাবো, এই ফুলগুলো এই ধরনের এই পাশে লাগাবো। তিনি গোলাপ ফুলকে এক পাশে হয়তো রোপণ করেন, গেন্দা ফুলকে হয়তো অন্য পাশে রোপণ করেন। এভাবে তিনি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি এইভাবে শ্রেণীকরণ করে থাকেন। আবার একজন লাইব্রেরিয়ান বইয়ের প্রকৃতিগত ও বিষয়গত সাদৃশ্য বৈসাদৃশ্য দেখেও অন্যভাবে শ্রেণীকরণ করে থাকে, যেটা আমি সংজ্ঞায় হয়তো বলেছি যে একজন লাইব্রেরিয়ান তার নিজের সুবিধার্থের জন্য অথবা পাঠকদের সুবিধার্থের জন্য কি করে থাকেন, যেমন বিভিন্ন সেলফে বিভিন্ন তাকে বইগুলো আলাদাভাবে বিন্যস্ত করে থাকেন। যে এই সেলফে নজরুলের বইগুলো থাকবে, কাজী নজরুল ইসলামের বইগুলো থাকবে, এই সেলফে থাকবে হচ্ছে রবীন্দ্রনাথের বই, অথবা এই সেলফে থাকবে হচ্ছে নভেল, এই সেলফে থাকবে হচ্ছে নাটক। এই ধরনের তাদের নিজেদের সুবিধার্থের জন্য, পাঠকদের সুবিধার্থের জন্য তারা এভাবে শ্রেণীবিন্যাস করে থাকেন। শ্রেণীকরণ এক ধরনের ব্যাখ্যাকরণ। কোনো একটি ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার অর্থ সেই ঘটনা বা বিষয়কে পরিষ্কার করে জানা, সেই বিষয়গুলোকে স্পষ্ট করে জানা এবং অন্যান্য ঘটনা বা বিষয়ের সাথে সম্পৃক্ত করা। যেমন উদ্ভিদ ও প্রাণী উভয়ই কিন্তু জীব, উভয়ের জীবন আছে, কিন্তু এদেরকে যখন আমরা আরও ব্যাখ্যা করব, এদের সম্পর্কে যখন আরও পরিষ্কার ধারণা নিতে যাব,
তখন এটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। সে ব্যাখ্যাটা কীরকম? যেমন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা রিয়েকশন করে না। কিন্তু প্রাণী এরা উল্টা, এরা কিন্তু উভয়ই জীব, উভয়ের জীবন আছে। প্রাণী কি করে? প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং এরা রিয়েকশন করে প্রাণীরা। এই জন্য এরা কিন্তু উভয় জীব, তারপরও এদেরকে যখন আমরা ব্যাখ্যা করলাম তখন এদের সম্পর্কে আমরা ধারণাটাই স্পষ্ট করতে পারলাম। অন্য দিক থেকে তারা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, উভয়ের প্রাণ আছে, জন্ম নেয়, উভয় মৃত্যু হয়, বৃদ্ধি পায়। এভাবে আমাদের ব্যাখ্যা থেকে পরিষ্কার হচ্ছে যে কোনটা কোন ধরনের প্রাণী বা কোন ধরনের বৈশিষ্ট্য নিয়ে তারা আছে প্রকৃতি জগতে, বা একটা থেকে আরেকটা কিভাবে এক বা ভিন্ন প্রকৃতির। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রেণীকরণ যৌক্তিক বিভাগের সাথে সম্পৃক্তকরণ। এখানে কি যৌক্তিক বিভাগে বৃহত্তর শ্রেণীকে গুণের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে একটি বৃহত্তর শ্রেণীতে তার অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন যে কোনো বিষয়গুলোকে আমরা যদি সংজ্ঞায়ন করি, সেই সংজ্ঞায়নটা করি হচ্ছে তার যৌক্তিক বিভাগের উপরে। যৌক্তিক বিভাগটা কীরকম? যেমন আমি মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষকে আমি কিভাবে সংজ্ঞায়ন করব? মানুষকে সততার ভিত্তিতে, যখন সততার ভিত্তিতে, তার মানদণ্ডটা কি? সততা। যখন সততার মানদণ্ডে আমি এটাকে সংজ্ঞায়ন করব, তখন এটাকে আমি সৎ ও অসৎ এভাবে সংজ্ঞায়ন করতে পারবো। যে যার মধ্যে সততা উপস্থিত আছে তাকে আমি সৎ মানুষ বলবো, আর যার মধ্যে সততার অনুপস্থিতি বা উপস্থিত নেই তাকে আমি অসৎ মানুষ বলবো। হ্যাঁ, এভাবে প্রাণীকেও আমি কি করতে পারি? 2 ধরনের ক্যাটাগরি করতে পারি। যেমন বুদ্ধিবৃত্তির ভিত্তিতে মানুষ, যাদের বুদ্ধি আছে তারা হচ্ছে মানুষ, আর যাদের বুদ্ধি নেই, পশুত্ব ধারণ করে, তাদেরকে আমরা পশু বিভক্ত করতে পারি। 6 নম্বরের পয়েন্ট হিসেবে আছে শ্রেণীকরণ যৌক্তিক সংজ্ঞার সাথে সম্পৃক্তকরণ। এখানে একটি শ্রেণীর মৌলিক ও আবশ্যিক গুণকে প্রকাশ করা হয়। মানুষের যৌক্তিক সংজ্ঞায় বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন প্রাণী। আমরা মানুষকে যখন সংজ্ঞায়ন করি, যৌক্তিকভাবে সংজ্ঞায়ন করি, তখন আমরা কি বলি? মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি প্রাণী। 2টা ফ্যাকাল্টি তার আছে, মানুষের আছে 2টা ফ্যাকাল্টি আছে। কিন্তু প্রাণীর মধ্যে কিন্তু জীববৃত্তি আছে, কিন্তু বুদ্ধিবৃত্তি নাই। হ্যাঁ, তাহলে আমরা প্রাণীকে সংজ্ঞায়ন করি কিভাবে? প্রাণীকে সংজ্ঞায়ন করি হচ্ছে প্রাণীর মধ্যে জীববৃত্তি আছে কিন্তু বুদ্ধিবৃত্তি নাই। তার মানে যৌক্তিক সংজ্ঞায় আমরা এই মানুষের আবশ্যিক বা মৌলিক গুণটা কোনটা? মৌলিক বা আবশ্যিক গুণ হচ্ছে বুদ্ধি। এটা হচ্ছে মানুষের মধ্যে জীবর থেকে সম্পূর্ণ আলাদা। জীববৃত্ত আছে যেগুলা হচ্ছে মৌলিক এবং আবশ্যিক, এটা তার শুধু সক্রিয়তা, এটা শুধু মানুষেরই আছে। বুদ্ধিবৃত্তি গুণটা শুধু মানুষেরই আছে। এভাবে আমরা যৌক্তিক সংজ্ঞা দিয়ে মানুষকে সংজ্ঞায়ন করতে পারি। তেমনইভাবে শ্রেণীকরণের বিষয় বা বস্তু সময়ের সঠিক গুণ অনুসারে শ্রেণীকরণ করা হয়। যেমন সঠিক গুণ, যেমন কিভাবে? উদ্ভিদকুলে ফুলের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ ও প্রাণীকুলের মেরুদণ্ডের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। যেমন উদ্ভিদের কোন ধরনের গুণ আছে, উদ্ভিদের গুণের উপর ভিত্তি করে আমরা সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদে এগুলোকে বিভক্ত করে থাকি। মানে যে সমস্ত ফুলের কি আছে, ফুল হয়, ফুল থেকে ফল হয়, সেগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আর যে সমস্ত উদ্ভিদের কি নাই, ফুল হয় না, সেগুলোকে বলি আমরা অপুষ্পক উদ্ভিদ। আবার যখন প্রাণীকে আমরা মেরুদণ্ডের ভিত্তিতে বিভক্ত করি, তখনও কিন্তু আমরা এটাকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীতে বিভক্ত করতে পারি। কিভাবে? যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, এবং যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। এভাবে আমরা মেরুদণ্ডের গুণের ভিত্তিতে আমরা কি করতে পারি? এগুলোকে শ্রেণীবিন্যাস করতে পারি। তো এটা আমি নিচে চিত্রের মাধ্যমে হয়তো দেখিয়ে দিয়েছি, পরবর্তী চিত্রের মাধ্যমে আসবো হয়তো। শ্রেণীকরণ এক ধরনের বিন্যাসকরণ প্রক্রিয়া। যেমন জগতের বস্তুসমূহ মিশ্রিত থাকে। এই জগতে বিশৃঙ্খলভাবে অসংখ্য ধরনের বস্তু আছে। পৃথিবীতে হাজার রকমের বস্তু আছে, কোটি কোটি ধরনের বস্তু আছে। এগুলো বিশৃঙ্খল অবস্থায় থাকে, যাদেরকে আমরা আপাতত দৃষ্টিতে এলোমেলো বা বিশৃঙ্খল মনে হয়, এভাবে বিশৃঙ্খলভাবে থাকে। আমাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমরা এই মিশ্রিত বস্তুকে সাদৃশ্য করি বা একত্রিত করি। সেগুলা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা একত্রিত করি। এই
বিভিন্ন বস্তুকে, জগতে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন যে বস্তু আছে সেগুলাকে আমরা নিজেদের জ্ঞান অর্জনের জন্য, আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে, বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, আমরা নিজেদের সুবিধার্থের জন্য, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য এই জগৎ, পদার্থিক জগৎ থেকে আমরা সেই সমস্ত বস্তুর সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা কি করে থাকি, সেগুলোকে শ্রেণীবিন্যাস করে থাকি। এর ফলে বস্তুসমূহ আমাদের ধারণায় সুবিন্যস্ত, সুশৃঙ্খল হয়। যেমন একই বাগানে একাধিক সংখ্যক আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি গাছ আছে। আমাদের প্রয়োজনে একই জাতীয় গাছগুলোকে আমরা বিন্যস্ত করি। হ্যাঁ, যে এইগুলো হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে পেয়ারা গাছ, এগুলো হচ্ছে জাম গাছ, সেগুলো আমাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের ব্যবহারিক প্রয়োজনে, সেটা আমাদের সুবিধার্থের জন্য আমরা সেগুলো করে থাকি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রেণীকরণের বৈশিষ্ট্যের মধ্যে 8 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে শ্রেণীকরণ নিয়ম দ্বারা পরিচালিত হয়। শ্রেণীকরণ কতগুলো নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলো কি ক নম্বরে আমি দেওয়ার চেষ্টা করেছি, যে সমস্ত বস্তুর মধ্যে সর্বাধিক সংখ্যক ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গুণাবলী বর্তমান, সেগুলোকে একই শ্রেণীভুক্ত করা। যেমন মানুষকে এ ধরনের সংজ্ঞায়ন করা যায়। খ নম্বর হয়েছে শ্রেণীসমূহকে তাদের মাত্রা অনুসারে বিন্যস্তকরণ করতে হবে, মানে বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন ধরনের মাত্রা বিদ্যমান, সেই মাত্রা অনুসারে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। গ নম্বরে হচ্ছে উচ্চতর কোনো শ্রেণীতে উপনীত না হওয়া পর্যন্ত শ্রেণীকরণকে ঊর্ধ্বমুখে ক্রমগতিতে চালিতকরণ করতে হবে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো বিষয়কে শ্রেণীকরণ করি, তখন নিম্নতর অবস্থা থেকে আমরা উচ্চতর শ্রেণীতে বিভক্ত করে থাকি। এই ধরনের শ্রেণীবিন্যাস মূলত আমরা নিম্নতর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীতে করে থাকি। এই 3টা পয়েন্ট অবশ্যই শ্রেণীকরণের মধ্যে খেয়াল রাখতে হবে। শ্রেণীকরণের প্রকারভেদ, শ্রেণীকরণকে আমরা যদি ভাগ করি, মূলত 2 ধরনের শ্রেণীকরণ রয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন বস্তু বা বিষয় বা ঘটনা সম্পর্কে সাধারণ জ্ঞান, এই বিষয়টা একটু তোমাদের নোট করতে হবে, যে সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে করে থাকি, যাদের মধ্যে বিদ্যমান মৌলিক গুরুত্বপূর্ণ অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে একত্রে সন্নিবেশিত বা সজ্জিত করা হয়, তাদেরকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করা হয়। তার মানে আমি যদি প্রশ্ন করি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন উদ্দেশ্যে করা হয়, তাহলে তোমরা আনসারটা কি দিবা, যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে। এই জিনিসটার পয়েন্ট আউট করবা অবশ্যই। আর আরও কিছু বিষয় আছে, যেমন দেখো মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য গুণ। যে প্রাকৃতিক বিষয়গুলো, যে আমরা প্রাকৃতিক যে শ্রেণীকরণ করি প্রকৃতি থেকে, এই শ্রেণীকরণগুলা অবশ্যই তাদের গুণের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, অপরিহার্য সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে। সেগুলা মানুষ কোনোভাবে সৃষ্টি করতে পারে না, মানুষের কোনো ধরনের এখানে অবদান নেই। মানুষের সুবিধার্থের জন্য মানুষ জাস্ট ওইখান থেকে সেগুলাকে নির্ধারণ করে, মানুষ নিজেদের সুবিধার্থের জন্য সেগুলা ব্যবহার করে। এগুলো প্রকৃতির মধ্যেই আছে, এগুলো মানুষ জাস্ট নির্ধারণ করে বা আলাদা আলাদা করে শ্রেণীবিন্যাস করে, এটা মানসিকভাবে করে থাকে। কিন্তু এগুলোর মধ্যে যে মৌলিক বা গুরুত্বপূর্ণ অপরিহার্য যে সাদৃশ্য বা গুণ আছে, সেগুলা আমরা মানুষরা কি করতে পারি না, তৈরি করতে পারি না। এই ধরনের শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। যেমন উদ্ভিদ বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে কোনো উদ্ভিদ এককোষী, আবার কোনো উদ্ভিদ বহুকোষী। কোনো উদ্ভিদকে একবীজপত্রী, মানে যাদের একটা বীজ আছে, আবার কোনো উদ্ভিদকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। এগুলা জাস্ট নিজেদের গুণের সাদৃশ্যের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের এ ধরনের শ্রেণীবিন্যাস করে থাকেন। আবার কোনো উদ্ভিদকে নগ্নবীজী উদ্ভিদ, আবার কোনো উদ্ভিদকে আবৃতজীবী উদ্ভিদও বলা হয়। বিজ্ঞানের এইভাবে শ্রেণীকরণ করে থাকে। এ ধরনের সাদৃশ্য বা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদকে যখন আমরা এককোষী, বহুকোষী বা একবীজপত্রী বা দ্বিবীজপত্রী শ্রেণীতে বিভক্ত করলাম বা বিন্যস্ত করলাম, তখন সেটা হয়ে গেল প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা কেন, এটা তোমাদের জানা উচিত। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হলো প্রকৃতির মাঝেই যেগুলো বিদ্যমান, এগুলা মানুষ জাস্ট নিজেদের সুবিধার্থের জন্য, মানুষ নিজেদের প্রয়োজনের জন্য এগুলো করে থাকে, জ্ঞান অর্জনের জন্য। এখানে মানুষ এগুলো করে থাকে জ্ঞান অর্জনের জন্য, এগুলো প্রকৃতির মধ্য দিয়ে সৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ, প্রাকৃতিক শ্রেণীকরণকে আবার বৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয়। তার মানে আমি যদি তোমাদের প্রশ্ন করে থাকি যে প্রাকৃতিক শ্রেণীকরণের অন্য একটি নাম কি, তাহলে আনসারটা হবে প্রাকৃতিক শ্রেণীকরণ এক ধরনের বৈজ্ঞানিক শ্রেণীকরণ। এই যে আমি দেখো চিত্রের মাধ্যমে বলেছি যে
যেমন যাদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। যেমন চিত্রের মধ্যে দেওয়া আছে, ফুল সহ দেওয়া আছে, এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। মানে এই উদ্ভিদের কি হয়, ফুল থেকে ফল হয়। আরেক ধরনের উদ্ভিদের ফুল হয় না কিন্তু ফল হয়, সেগুলোকে বলে অপুষ্পক উদ্ভিদ। চিত্রের মাধ্যমে হয়তো তোমরা আরও জানো, এগুলো একটু ক্লিয়ার থাকবা। আবার হচ্ছে মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে দুই ধরনের বিভক্ত করা যায়। একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। যে মেরুদণ্ডের প্রাণীদের বৈশিষ্ট্য কি, মেরুদণ্ডের প্রাণীদের মেরুদণ্ড আছে, হ্যাঁ, যেমন মানুষ, পাখি, মাছ এগুলা। আবার অমেরুদণ্ড প্রাণী এই যে দেওয়া আছে তেলাপোকা, প্রজাপতি, মাছ ইত্যাদি, এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী, কারণ এদের মেরুদণ্ড নাই। তাহলে কোনটার ভিত্তিতে আমি এখানে শ্রেণীবিন্যাস করলাম? মেরুদণ্ডের ভিত্তিতে। তাদের এখানে গুণটা কি, সাদৃশ্যটা কি? মেরুদণ্ড, অমেরুদণ্ড। হ্যাঁ, মেরুদণ্ড এক ধরনের প্রাণীদের মেরুদণ্ড আছে আর এক ধরনের প্রাণীদের মেরুদণ্ড নেই। প্রাণী জগতের কিছু প্রাণীর মেরুদণ্ড আছে, আবার কিছু প্রাণীর মেরুদণ্ড নেই। এই মেরুদণ্ডের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে মেরুদণ্ড প্রাণীদের বিন্যস্ত করা হয়, যেটা আমি চিত্র দেখালাম। এ ধরনের শ্রেণীকরণ প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়। মানে মানুষ ইচ্ছা করলে চাইলেও এগুলাকে মানে তৈরি করতে পারবে না। মানুষ কি চাইলেও মানুষের মেরুদণ্ড তৈরি করতে পারবে? কোনো প্রাণীর মেরুদণ্ড তৈরি করতে পারবে? এটা সম্ভব না। সেটা তৈরি করলেও সেটা মানুষের মতো হবে না। প্রকৃতি থেকে যেভাবে সৃষ্টি, যে সমস্ত মানে জীব আছে, এগুলো এভাবে তৈরি করতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে যে তো রোবট তৈরি করতে পারে, কিন্তু রোবট আর মানুষ তো এক না। প্রকৃতি যেটা যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো সম্পূর্ণ মৌলিক এবং মানে মৌলিক, সেটা টোটালি মৌলিক, সেটা মানুষের সৃষ্টি করা সম্ভব না। আচ্ছা, মানুষ নিজে মন গড়াভাবে এই ধরনের শ্রেণীবিন্যাস করতে পারে না। যেমন গরু, ছাগল, ভেড়া, আম, জাম, কাঁঠাল ইত্যাদি এক একটি প্রাকৃতিক জাতি। এদের প্রত্যেকটি জাতির পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা, তুমি আমের ক্ষেত্রে দেখো, জামের ক্ষেত্রে দেখো, কাঁঠালের প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণেই প্রত্যেকটা আমরা ফল নামে কিন্তু চিনি। এই যে আম, জাম, কাঁঠাল, এগুলো সবগুলোকে কি একই জাতি না, প্রাকৃতিক জাতি। এই প্রাকৃতিক জাতিকে আমরা কিভাবে চিনি? যারা সবাই ফল, কিন্তু এদেরকে পৃথক করি কিভাবে? এদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ফলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাদেরকে আলাদা করে শ্রেণীকরণ করে থাকি। এই বৈশিষ্ট্যের কারণে এক জাতি বা শ্রেণী থেকে অন্য জাতির শ্রেণী আলাদা বা পৃথক। এই বৈশিষ্ট্যগুলো প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ প্রকৃতি এই বিষয়গুলো শ্রেণীবিন্যাস করে থাকে। প্রাকৃতিক শ্রেণীকরণ সম্পর্কে যুক্তিবিদ মিল কি বলেছেন? জন স্টুয়ার্ট মিল, উনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উদ্ধৃতি দিয়েছেন প্রাকৃতিক শ্রেণীকরণ সম্পর্কে। উনি প্রাকৃতিক শ্রেণীকরণ সম্পর্কে বলেছেন, প্রাকৃতিক শ্রেণীকরণ প্রাকৃতিক জাতির মতবাদের উপর প্রতিষ্ঠিত। আমি একটু আগে সংজ্ঞায় বলে আসলাম যে প্রকৃতির মধ্যে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। প্রাকৃতিক 2 নম্বর পয়েন্টটা দেখো, প্রাকৃতিক শ্রেণীকরণের সাদৃশ্যের বিষয়গুলো মানব সৃষ্ট নয়, মানে মানুষ শুধু এগুলো চিহ্নিত বা নামকরণ করে থাকে। মানে এই প্রকৃতির মাধ্যমে কিন্তু সমস্ত ফল বা সমস্ত এই জীবজন্তু এগুলো রয়ে গেছে। মানুষ কি করেছে? নিজেদের জ্ঞান অর্জনের সুবিধার্থের জন্য এগুলো আলাদা আলাদা নাম দিয়েছে। এগুলো জাস্ট মানুষের জ্ঞান অর্জনের জন্য, কিন্তু প্রকৃতি কিন্তু নিজেদের বৈশিষ্ট্য নিয়ে এগুলো তৈরি করেছে। প্রাকৃতিক শ্রেণীকরণ নির্ভর করে যৌক্তিক সংজ্ঞার উপর, যেখানে নিকটতম জাতি মেনে নেই। পরের পয়েন্ট হচ্ছে, প্রত্যেকটি প্রাকৃতিক জাতির কতকগুলো পৃথক পৃথক মৌলিক ও সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, যেটা আসলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সবগুলো বিশ্লেষণ করলেই একই ধরনের পাওয়া যাবে। কিছু প্রাণী সাদৃশ্যের ভিত্তিতে বিভক্ত করা হয়, কিছু প্রাণীকে বৈসাদৃশ্যের ভিত্তিতে করা হয়। যেমন একটু আগেই বললাম, যে সমস্ত ফলের এক বীজ রয়েছে তাকে একবীজপত্রী ফল বলা হয়। যেগুলো দ্বিবীজপত্রী রয়েছে সেগুলো দ্বিবীজপত্রী ফল বলা হয়। এগুলা জাস্ট সাদৃশ্য, যে এরা এক বীজ আর এদের সাদৃশ্য হচ্ছে এরা দ্বিবীজপত্রী। এভাবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে এগুলাকে আলাদা করা যায় বা শ্রেণীকরণ করা যায়। প্রাকৃতিক জাতির বৈশিষ্ট্যগুলো প্রকৃতি দ্বারা নির্ধারিত, অর্থাৎ প্রকৃতি এই বিষয়গুলোকে শ্রেণীবিন্যাস করে থাকে। মানে এগুলো মানুষের সৃষ্টি না। তার মানে মিল যেটা বলার চেষ্টা করেছে যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে, এই বিষয়গুলো প্রাকৃতিক শ্রেণীকরণের ক্ষেত্রে অবশ্যই সেটা মনে রাখতে হবে যে প্রাকৃতিক শ্রেণীকরণ এগুলাই। যেমন গরু, ছাগল, আম, জাম একটু আগে আমি উদাহরণ দিয়েছি, এগুলো হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণের প্রাকৃতিক জাতির উদাহরণ। এখন আসি কৃত্রিম শ্রেণীকরণ। কৃত্রিম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। কৃত্রিম মানে কি? তৈরি, মানুষের তৈরি, যেটা সৃষ্টি করা হয়। সেটা আগে থেকে সৃষ্টি না, প্রকৃতির দ্বারা সৃষ্টি না, সেটা মানুষ সৃষ্টি করে নিজেদের সুবিধার্থের জন্য। সমষ্টিগত সুবিধা হতে পারে, সেটা ব্যক্তিগত সুবিধা হতে পারে। এই সুবিধার্থের জন্য সে ধরনের শ্রেণীকরণ করা হয়। যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে গুরুত্বহীন, অপ্রয়োজনীয় ও অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে
বস্তু বা ঘটনাসমূহের শ্রেণীকরণ করা হয় তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীকরণ। এই ধরনের শ্রেণীকরণ কি গুরুত্বহীন, আমরা না চাইলেও পারতাম, অপ্রয়োজনীয়, সেটা আমার নিজেদের প্রয়োজনে করে থাকি। এটা যে প্রকৃতির মধ্যে একদম প্রয়োজন ভিত্তিক যে এখন রাত্রের পর দিন হবে প্রকৃতি যে নির্ধারণ করে দিচ্ছে তা না, এটা গুরুত্বহীন। আমরা যে এই যে কৃত্রিম শ্রেণীকরণ করি এটা গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক, মানে এগুলোকে চেঞ্জ করা যায়, এগুলো প্রতিনিয়ত এগুলো পরিবর্তনশীল। এই প্রাকৃতিক শ্রেণীকরণ আমরা যাকেই করি প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল, সেগুলা মানুষের মন গড়া, মানুষের সুবিধার্থের জন্য, ব্যক্তিগত সুবিধা হতে পারে, সেটা সমষ্টিগত সুবিধাও হতে পারে। এ ধরনের সুবিধার্থের জন্য মানুষ এগুলা শ্রেণীকরণ করে থাকে, এগুলো মানুষের প্রয়োজনে। এটি মানুষের ইচ্ছা বা সুবিধার উপর নির্ভর করে। যেমন একজন লাইব্রেরিয়ান যখন কোনো বইয়ের আকৃতি, বা আমি এই উদাহরণটা এর আগেও হয়তো দিয়েছি, একজন লাইব্রেরিয়ান কি করে কোনো বইয়ের আকৃতি, রং, মূল্য ইত্যাদি বৈসাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করে থাকে। যেমন হয়তো কোনো লাইব্রেরিয়ান দেখে যে বইগুলো অনেক ধরনের মোটা বা একটু প্রস্থ বেশি, সেই ধরনের বইগুলোকে এক সেলফে রাখে। যে ধরনের বইগুলোর রং এক ধরনের, সেই ধরনের বইগুলো এক সেলফে রাখে। অথবা এক রাইটারের বই এক ধরনের রাখে। অথবা যিনি যে বইয়ের দোকানগুলো আছে, আমরা যে লাইব্রেরিগুলো থেকে বই কিনি, সেই বইগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের মূল্যে, বেশি মূল্যের বইগুলো এক সাইডে রাখছে এবং অন্য সাইডের বইগুলো অন্য সাইডে রাখছে। আবার যদি আমি এর বাইরে গিয়ে উদাহরণ দিই, তোমরা অনেক সময় দেখা যায় যে ওষুধ কিনতে যাও, ওষুধের দোকানগুলোতে কি করে ওরা বিভিন্ন অক্ষর বা বিভিন্ন কোম্পানি এই বিভিন্ন রোগের অথবা ওদের নিজেদের সুবিধার্থের জন্য ওরা এই ওষুধগুলা কি করে থাকে, শ্রেণীকরণ করে থাকে। দেখবে যে তুমি চাওয়ার সাথে সাথে ও ওইখানে চলে গেছে, কোথায় ওর ওষুধ আছে, কোন ওষুধ আছে, তুমি না চাইলা, তুমি না পাও কোথায় লেখা আছে, কোন সেলফে রাখা আছে, সেগুলো ওর মুখস্থ, ওর নিজেদের সুবিধার্থের জন্য ওগুলো করা আছে। তো এই শ্রেণীকরণ করা হচ্ছে জাস্ট তাদের সুবিধার্থের জন্য বা ক্রেতাদের সুবিধার্থের জন্য বা তার নিজেদের বিক্রির সুবিধার্থের জন্য। এই ধরনের শ্রেণীকরণ হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। এই যে কৃত্রিম শ্রেণীকরণের একটা ছবি সহ দিয়েছি, লাইব্রেরির ছবিটা দিয়েছে, তখন লাইব্রেরির কথা বললাম। কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে আমরা দেখি যে শ্রেণীকরণ প্রক্রিয়া কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে গুরুত্বহীন, বা এটা আমি আগেই হয়তো বলেছি। এই লাইব্রেরির ছবিটা দেখতে পাচ্ছ। এই কৃত্রিম শ্রেণীকরণকে যেহেতু কি করা হয়, অপ্রয়োজনীয়, অনাবশ্যক, এটা নিজেদের সুবিধার্থে করা হয়, এই জন্য এই কৃত্রিম শ্রেণীকরণকে অবৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয়। তার মানে হচ্ছে আমি যে কৃত্রিম শ্রেণীকরণ এবং প্রাকৃতিক শ্রেণীকরণ বললাম এতক্ষণ, তার প্রাকৃতিক শ্রেণীকরণ অন্য নামটা হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ, আর কৃত্রিম শ্রেণীকরণের নাম হচ্ছে অবৈজ্ঞানিক শ্রেণীকরণ। তাহলে আমরা পেয়ে গেলাম। এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। জন স্টুয়ার্ট মিল আরেক ধরনের শ্রেণীকরণের কথা বলেছেন। উনি এসে আরেক ধরনের শ্রেণীকরণের কথা বলেছেন যে প্রাকৃতিক এবং এই কৃত্রিম শ্রেণীকরণ ছাড়াও আরেক ধরনের শ্রেণীকরণ পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। এই ক্রমিক শ্রেণীকরণের মধ্যে সেটা প্রাকৃতিকও হতে পারে এবং কৃত্রিমও হতে পারে। ক্রমিক শ্রেণীকরণ কি? প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণ ছাড়া এ ধরনের শ্রেণীকরণ দেখা যায়। যখন দেখি কিছু শ্রেণীর মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান রয়েছে, তখন সেই গুণের মাত্রা অনুসারে আমরা তাকে শ্রেণীকরণ করে থাকি। আমি আসতেছি, পয়েন্টগুলো আগে একটু ডেসক্রিপশন করছি, আমি পরে হয়তো এটা উদাহরণ দিচ্ছি। কিছু শ্রেণীর মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় রয়েছে, তখন এদের মাত্রা অনুসারে যে শ্রেণীকরণ করা হয় তাকে এই ক্রমিক শ্রেণীকরণ বলা হয়। একটি গুণ বিভিন্ন মাত্রা এবং একটি বৃহত্তর শ্রেণীর মধ্যে থাকতে পারে। এই ধরনের গুণগুলো গুণের তারতম্য অনুসারে বৃহত্তর শ্রেণীর মধ্যে এ ধরনের উপশ্রেণী হয়ে থাকে। এই যে নিচের উদাহরণটা দেখলে বুঝতে পারবা যে মানুষ, উদ্ভিদ, প্রাণী এদের সবারই জীবন আছে, কিন্তু এদের মধ্যে জীবনের প্রকাশ একই রকম না। মানে আমরা দেখলাম কি যে মানুষ, উদ্ভিদ, প্রাণী সবারই কিন্তু জীবন আছে, কিন্তু এদের মাত্রা অনুসারে এরা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানুষের মধ্যে জীবনের বিকাশ বেশি লক্ষ্য করা যায়, যে জীবনের বিকাশ এই গুণটা মানুষের মধ্যে সবচাইতে বেশি লক্ষ্য করা যায়, এই জন্য মানুষকে এক শ্রেণীতে রাখা হয়েছে। প্রাণীর মধ্যে মানুষের চেয়ে কম বিকাশ হয়, জীবনের বিকাশটা প্রাণীর মধ্যে মানুষের কম বিকাশ হয়।
আবার উদ্ভিদের মধ্যে আরও কম হয়, মানে জীবনের বিকাশটা উদ্ভিদের মধ্যে সবচাইতে কম। এই তিনটা ক্যাটাগরির মধ্যে মানুষ, প্রাণী, উদ্ভিদ, এদের মধ্যে সবচেয়ে জীবনের বিকাশ কাদের বেশি হচ্ছে? মানুষের। এরপরে জীবনের বিকাশ হচ্ছে প্রাণীর, তারপর সবচেয়ে কম প্রাণীর মানুষের জীবনের বিকাশ হচ্ছে উদ্ভিদের। আচ্ছা, একেই বলে ক্রমিক শ্রেণীকরণ। সেই শ্রেণীকরণটা আমরা কিভাবে করলাম? এখানে জীবনের বিকাশের ভিত্তিতে আমরা এই ধরনের শ্রেণীকরণ করে থাকলাম। আচ্ছা, এরপর আসছে হচ্ছে শ্রেণীকরণের কিছু পার্থক্য আছে। এরপর পয়েন্টটা হচ্ছে শ্রেণীকরণের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা এখন দেখব। সেগুলো সংজ্ঞা যদি বিশ্লেষণ করে থাকি, তোমরা যদি সংজ্ঞাটা ভালো করে বুঝো, বা এতক্ষণ আমি যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই এই পার্থক্যগুলো রয়ে গেছে, আমি সেগুলোকে হয়তো আবার স্লাইডে দেওয়ার চেষ্টা করেছি। সাদৃশ্যগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণে যে ধরনের মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে করা হয়, সেখানে কৃত্রিম শ্রেণীকরণ অবান্তর ও অপ্রয়োজনীয় বাহ্যিক গুরুত্বহীন বিষয়ের উপর ভিত্তি করে করা হয়। তার মানে হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণগুলো করা হচ্ছে জাস্ট মৌলিক, গুরুত্বপূর্ণ, মানে যেগুলো হচ্ছে মানে পরিবর্তনশীল না, অপরিবর্তনীয়, এই ধরনের সাদৃশ্যের ভিত্তিতে করা হয়। আর কৃত্রিম শ্রেণীকরণগুলো করা হচ্ছে জাস্ট প্রয়োজনীয়, নিজেদের প্রয়োজনে এগুলো বাহ্যিক মিল রেখে বা সাদৃশ্য বৈসাদৃশ্য রেখে এগুলো গুরুত্বহীন, এ ধরনের বিষয়ের উপর ভিত্তি করে এই কৃত্রিম শ্রেণীকরণগুলো করা হয়। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে মানুষ বা সাধারণ বা সকলের উদ্দেশ্য পূরণ করা। প্রাকৃতিক শ্রেণীকরণের মূল উদ্দেশ্যটা কি? যে সাধারণ বা সকলের উদ্দেশ্য পূরণ করা। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি বিশেষ, মানে ব্যক্তি স্বার্থে এই ধরনের উদ্দেশ্য করা হয়। আমি যখন কি বললাম যে লাইব্রেরিয়ানের কথা বললাম, যখন আমি ডিসপেন্সারির কথা বললাম, যখন এ ধরনের শ্রেণীকরণ করা হচ্ছে কিসের জন্য? শুধু নিজেদের সমষ্টিগত বা নিজেদের ব্যক্তিগত সুবিধার্থের জন্য, যে আমি এইভাবে তাড়াতাড়ি ওষুধটা খুঁজে পাবো, অথবা আমি এই বইটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো, পাঠকদের নিজেদের সুবিধার্থের জন্য। আর প্রাকৃতিক শ্রেণীকরণ করা হচ্ছে সকলের সুবিধার্থের জন্য, সেখানে সবার উদ্দেশ্য পূরণ হয়। আর কৃত্রিম শ্রেণীকরণে শুধু ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ হয়। তৃতীয় নম্বরে হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের বিষয়বস্তু হলো প্রাকৃতিক, যেখানে প্রকৃতি থেকে আমরা পাই। এগুলো মানুষের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ থাকে না। এই ধরনের শ্রেণীকরণ বা এই ধরনের বিষয়বস্তু বা ঘটনার ক্ষেত্রে মানুষের কোনো হাত থাকে না, মানুষ তৈরি করতে পারে না। চাইলেও মানুষ কি বলে, সুন্দরবনের গাছগুলাকে আবার মানে যেভাবে তৈরি হয়েছে ওই ধরনের গাছগুলাকে চাইলেও তার বাড়ির আঙিনায় সে তৈরি করতে পারবে না। এগুলো প্রকৃতি থেকেই তৈরি করা। আচ্ছা, অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের বিষয়বস্তু মানুষের তৈরি, তাদের ইচ্ছাধীন। মানে তাহলে বিষয়বস্তুটা কীরকম? যেমন কৃত্রিম শ্রেণীকরণের বিষয়বস্তুগুলো হচ্ছে মানুষের তৈরি, তাদের ইচ্ছার অধীন। আমি যে উদাহরণ বারবার দিচ্ছি সুবিধার্থের জন্য, তোমাদের এতগুলো উদাহরণ না দিয়ে দুই একটা উদাহরণের মধ্যে আমি হয়তো সীমাবদ্ধ আছি, যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ, লাইব্রেরির বিষয়টা তোমরা দেখতে পারো, যে কৃত্রিম শ্রেণীকরণের বিষয়বস্তু মানুষের তৈরি, এগুলো তাদের ইচ্ছার অধীন, এগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী এগুলো করে থাকে, এই ধরনের শ্রেণীকরণ। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে পদ্ধতিগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের বিশ্লেষণ পদ্ধতি বৈজ্ঞানিক, আর কৃত্রিম শ্রেণীকরণের পদ্ধতি লৌকিক, মানে এগুলো নিজেদের তৈরি করা, মানুষের তৈরি করা। আর প্রাকৃতিক শ্রেণীকরণ এক বিজ্ঞানসম্মতভাবে এগুলো এই ধরনের শ্রেণীকরণ করা হয়। আমি প্রথমেই একদম একটা চার্ট দেখে আসি যে বিজ্ঞানীরা জগৎকে মানে কয়েকটা ধরনের বিভক্ত করেছে। এই ধরনের, এই জন্য এই প্রাকৃতিক শ্রেণীকরণ অথবা প্রাকৃতিক শ্রেণীকরণের একটা নাম কি? বৈজ্ঞানিক শ্রেণীকরণ। তার মানে আমরা পাচ্ছি প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ, বৈজ্ঞানিক, আর কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে লৌকিক। সংজ্ঞাগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের ভিত্তি হলো সংজ্ঞা সম্পর্কিত জ্ঞান প্রাকৃতিক শ্রেণীকরণে আবশ্যক, কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের সংজ্ঞার জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ব্যাখ্যাগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃত যথার্থ ইঙ্গিত থাকে। মানে প্রাকৃতিক শ্রেণীকরণে অবশ্যই আমরা যে ব্যাখ্যা দেই সেই ব্যাখ্যার মধ্যে অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর মন গড়া ব্যাখ্যা না, আমি বললাম আর হয়ে গেলে, এই ধরনের ব্যাখ্যা না। পানিকে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাবে, এটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ধরনের ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক শ্রেণীকরণে পাওয়া যায়। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো রূপ নেই বা কোনো ধরনের বিষয় এখানে পরিলক্ষিত হয় না।
এরপর হচ্ছে যৌক্তিক বিভাগ সম্পর্কিত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের সাথে যৌক্তিক বিভাগের একটি নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা কৃত্রিম শ্রেণীকরণের সাথে নেই। যেমন সততার উপর ভিত্তি করে আমরা সৎ মানুষ ও অসৎ মানুষ এভাবে তাকে সংজ্ঞায়ন করে থাকি বা শ্রেণীকরণ করে থাকি। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদকে শ্রেণী বিভক্ত করে থাকি। এটা কি তার যৌক্তিক, এখানে মানুষের যৌক্তিক বিষয় হচ্ছে সততা, আর ফুলের ক্ষেত্রে হচ্ছে ফুলের যে উপস্থিতি এবং অনুপস্থিতি। মানুষ বুদ্ধিভিত্তিক প্রাণী, এই মানুষের এখানে যৌক্তিক বিভাগ কিভাবে করলাম, মানুষের সংজ্ঞান কিভাবে করলাম, তার বুঝে বুদ্ধিভিত্তিক প্রাণী। প্রকৃতিগত পার্থক্য। প্রাকৃতিক শ্রেণীকরণের বৈজ্ঞানিক উদ্দেশ্য থাকে বলে দেশ, কাল, পাত্র ভেদে শ্রেণীকরণ একই রকম হয়। তার মানে প্রাকৃতিক শ্রেণীকরণ ও বিজ্ঞানীরা যেভাবে করে গেছেন, বাংলাদেশের বিজ্ঞানীরা যেরকম করে বলবেন, ওই আমেরিকান বিজ্ঞানীরা সেই একইভাবেই বলবেন যে এইগুলো মেরুদণ্ড প্রাণী, এগুলো অমেরুদণ্ড প্রাণী। যাদের মেরুদণ্ড আছে এগুলো, যেমন বাংলাদেশের বিজ্ঞানীরাও বলবে, বাংলাদেশের সাধারণ মানুষরাও বলবে যে এরা মেরুদণ্ড প্রাণী। আবার যাদের মেরুদণ্ড নাই এদেরকে বাংলাদেশের বিজ্ঞানীরা যেরকম বলবে, ঠিক আমেরিকান বা ব্রিটিশ সকল দেশের বিজ্ঞানীরা বা মানুষরাও একই কথাই বলবেন। তার মানে হচ্ছে এই প্রাকৃতিক শ্রেণীকরণটা হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক শ্রেণীকরণ। এটা দেশ, কাল, পাত্র, বর্ণ, গোত্র যে যেরকমই হোক না কেন তাকে এরকম করে স্বীকার করতেই হবে। আর কৃত্রিম শ্রেণীকরণটা হচ্ছে অবৈজ্ঞানিক শ্রেণীকরণ, এটা হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এখন আসি হচ্ছে শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধতা আছে। শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধ আছে, এতক্ষণ যে আলোচনা করলাম এই শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধ রয়ে গেছে। যেমন আমরা কোন কোন বিষয়ের উপর শ্রেণীকরণ করতে পারবো না, সে আমরা শেষে দেখছি। যেমন পরিবর্তনশীল বস্তুর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। যে সমস্ত বস্তু নিয়ত পরিবর্তিত হয় সে ধরনের বস্তুকে আমরা কখনোই এই শ্রেণীকরণে ফেলতে পারবো না, যে এরা এই শ্রেণীর মধ্যে, এই শ্রেণীর মধ্যে। সদা নিয়ত পরিবর্তনশীল বস্তুকে আমরা কখনোই শ্রেণীকরণ করতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে অপর্যাপ্ত জ্ঞান সম্পন্ন বিষয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। মানে যে বিষয়ে আমাদের জ্ঞান নাই বা আমরা ভালো করে জানি না যে বিষয় সম্পর্কে, সেগুলো সম্পর্কে আমরা শ্রেণীকরণ করতে পারবো না। অবশ্যই তোমার শ্রেণীকরণের সীমাবদ্ধতা দেখে রাখবা, যদিও লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা জানা দরকার আছে যে কোন কোন ক্ষেত্রে শ্রেণীকরণের সীমাবদ্ধতা আছে। যেমন যে বিষয় আমরা জানি না বা আমাদের জ্ঞান, অফুরন্ত জ্ঞান নাই, সেই বিষয় সম্পর্কে আমাদের কি শ্রেণীকরণ করা সম্ভব হবে না। বা সংজ্ঞার ক্ষেত্রে সীমাবদ্ধতা, যে সব বিষয়ের সংজ্ঞা দেওয়া যায় না সে বিষয়কে আমরা কি করতে পারবো না, শ্রেণীকরণ করতে পারবো না। আমি এখানে হয়তো একটু ফিলোসফিক্যাল টার্ম টানবো, যেমন ঈশ্বরের কথা বলো, অথবা এই যে মানুষ মরণশীল বা অমরণশীল, এই সংজ্ঞাগুলা, অথবা পরকাল, ইহকাল, এগুলাকে তুমি এক কথায় বা সহজ কথায় সংজ্ঞা দিতে পারবা না। তো এইগুলাকে তুমি সহজে শ্রেণীবিন্যাস করতে পারবা না, শ্রেণীকরণ করতে পারবা না। পরমতম জাতির ক্ষেত্রে সীমাবদ্ধতা, যেমন দ্রব্য একটি বৃহত্তম জাতি। পরমতম জাতির ক্ষেত্রে মানে হচ্ছে বৃহত্তর শ্রেণী, যেটাকে বৃহত্তর শ্রেণীকে বলি। আমরা জানি যেগুলো আগে থেকে বৃহত্তর, যেমন দ্রব্য। এই দ্রব্য তো পৃথিবীতে অসংখ্য দ্রব্য রয়েছে। এই দ্রব্য কথাটা হচ্ছে পৃথিবীর সবকিছুই পড়ে যায় দ্রব্যের মধ্যে। তো এই দ্রব্য যখন আমি বলবো তখন একে শ্রেণীকরণ করা সম্ভব না। তার আমি একটা বইকে দ্রব্য বলছি, কলমকে শ্রেণীকরণ বলছি। কলম, বিভিন্ন ধরনের কলম আছে, বই বিভিন্ন ধরনের বই আছে। তো সবগুলোকে আমি যেহেতু দ্রব্য বলতেছি, এটা একটা পরমতম জাতি বা বৃহত্তর জাতি, এটাকে কি করা যাবে না, এটা শ্রেণীকরণের মধ্যে আনা যাবে না। শ্রেণীকরণ মূলত নিম্ন থেকে বৃহত্তর শ্রেণীকরণের মাধ্যমে যায়। যেহেতু দ্রব্যটা বৃহত্তম বা পরমতম জাতি, এটা কি করা যাবে না, শ্রেণীকরণ করা সম্ভব না। এরপর হচ্ছে প্রান্তস্থিত বস্তুর ক্ষেত্রে সীমাবদ্ধতা। যে প্রান্তস্থিত বস্তুর ক্ষেত্রে মানে যে বিষয়গুলোর একাধিক গুণ রয়েছে বা একাধিক বিষয় গুণ উপস্থিত আছে। যেমন জেলি একটি তরল পদার্থের গুণ এবং সেটাকে কঠিন পদার্থের গুণ। সুতরাং একে আমি কোন ক্ষেত্রে করবো, এটা কি তরল নাকি হচ্ছে কঠিন? তো এই ধরনের বস্তু বা এই ধরনের বিষয়ের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কি করা যায় না, শ্রেণীকরণ করা যায় না। তো এই কটা বিষয় হচ্ছে শ্রেণীকরণের সীমাবদ্ধ আছে। তোমরা সেই বিষয়গুলো স্পষ্ট হয়তো দেখতে পেলে। এখানেই শেষ মোটামুটি শ্রেণীকরণ। তোমরা সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। অবশ্যই নিজের পরিবারকে, নিজের দেশকে অবশ্যই সুস্থ রাখবে। কেউ ঘরের বাইরে যাবা না মাত্র কটা দিন। তোমরা সুস্থ থাকো, নিজেদেরকে নিরাপদ রাখো, পরিবেশকে, তোমার প্রতিবেশীদের নিরাপদে রাখো। আর অবশ্যই তোমাদের আশেপাশে যারা নাকি হয়তো খাবারের অভাব আছে বা যারা হয়তো খেতে পারছে না, তাদেরকে তোমাদের যথাযথ নিজেদের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।